জন্য সাহায্য চাইবো। শোনো মেমলা, এই আমি আমার সব গয়নাগুলো আলমারিতে তুলে রাখলাম। তোমার মা যেন ভুলেও আমার থেকে এগুলো নিয়ে না যাওয়ার চেষ্টা করে, এই আমি বলে দিলাম। যদি তাই হয় তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে আবার চলে যাব। না না মীরা, দেখো দেখো আমি আর কাঁদছি না। আর হ্যাঁ, আমি দুঃখিত তোমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। এবার তুমি যে কোনো শাস্তি দিলে আমি মাথা পেতে নেবো। ও মীরা, মীরা এই দুপুরবেলা সোনার গয়নাগুলো একসাথে পরে বসে রয়েছ কেন? হেমরাজ্যের রাজামশাই আমাকে এত বড় অপমান করতে পারলেন, তিনি আমার করা নেমন্তন্নকে উপেক্ষা করে তার ওই গরিব ব্যয়ের বাড়িতে জল খাবার খেতে। সে কি কথা মহারাজ, আপনি আজ কত বছর বাদে এলেন এই মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে, আর বলছেন এক্ষুনি চলে যাবেন? আমাকে সামান্য একটু আপ্যায়ন করার সুযোগটুকু দেবেন না নাকি? না না, এই কথা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না রাজামশাই। আমাকে ক্ষমা করবেন, আমি আজ আপনার কথা রাখতে পারছি না। আপনাকে এখানে আজ কিছুটা সময় দিতেই হবে। না না রাজামশাই, আজ অন্তত আমাদেরকে এই অনুরোধ করবেন না। আসলে আমাকে আবার হেমরাজ্যে ফিরে গিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হতে হবে। আমি গুরুত্বপূর্ণ দরকার না থাকলে আজ কিছুতেই এখানে আসতাম না। পরে সময় করে বেড়াতে আসবো না হয়। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আজ আপনি আমার উপর রাগ করবেন না। হ্যাঁ, পিতামশাই ঠিকই বলেছে, আজকে আমাদের এখানে বেড়াবার মতো সময় নেই। আমাদের যত দ্রুত সম্ভব হেমরাজ্যে ফিরে যেতে হবে। চলুন পিতামশাই, এখন আর দেরি না করে আমরা বরং রওনা দেই। ওদিকে আবার চারুলতাদের বাড়ি থেকে বিদায় নিতে হবে, সেখানেও তো দেরি হবে খানিকটা। হ্যাঁ হ্যাঁ, যুবরানী চারুলতার বাবা মা আমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করে বসে আছেন, সেখানে যেতে হবে। চলো চলো। চলুন পিতামশাই, চলুন রাজপুত্র। এরপর হেমরাজ্যের রাজামশাই সহ রাজপুত্র অরুণ আর যুবরানী চারুলতা চারুলতাদের বাড়ি চলে যায়। কাল তো তন্ত্রমাতা আমায় কোনো বুদ্ধি দিলেন না, বরং আমাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দিলেন আর বললেন তিনি নাকি ভেবে চিন্তে আমাকে জানাবেন কি করা যায়। কিন্তু কই, তিনি তো এখনো খোঁজ পাঠালেন না। তিনি যখন বলেছেন তিনি আপনাকে কিছু একটা জানাবেনই, তাহলে অবশ্যই দেখবেনই সে জানাবে। এত চিন্তা বা অস্থিরতা করবেন না রানীমা, আমি আপনাকে খবর নিয়ে এসে দেবক্ষণ। আজ আমি বাড়ি ফিরে যাওয়ার সময় তন্ত্রমাতার কাছে একবার খোঁজ নিতে যাব। চিন্তা কি আর সাধে করছি? ওই চারুলতা কোনো সাধারণ মেয়ে মানুষ নয়, ও নিশ্চয়ই জাদুমন্ত্র জানে, নইলে কি করে আমার মহারাজকে আমার বিরুদ্ধে বিষিয়ে দিতে পারে। যেই মহারাজকে এত বছর আমি আমার বশে রাখলাম, সে কিনা আমার কথার মূল্যই দেয় না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি রানীমা, এজন্যই তো আপনাকে ওই তন্ত্রমাতার কাছে নিয়ে গেলাম। আর ওই তন্ত্রমাতার কাছে আপনি যখন একবার গিয়েছেন, তাহলে তন্ত্রমাতা কিছুতেই আপনাকে খালি হাতে ফিরাবেন না। তন্ত্রমাতা ঠিক সুরাহা করবেনই। আমার যে বড্ড একা একা লাগছে। আমার সাথে তো কথা বলার মতো কোনো মানুষ নেই, কেউ নেই। সোনা পাখি আর লালু তো আসে না, কিন্তু এখন আমি কি করি, কার সাথে কথা বলি? আমার কিচ্ছু ভালো লাগছে না। পদ্মরানীটাও যদি একটু আসতো এখানে, তাহলে তার সাথে দুটো কথা বলে মনটা হালকা হতো। কিন্তু পদ্মরানীকে কি করে ডাকবো আমি? এমনি এমনি ডাকলে কি সে আসবে নাকি? পদ্মপরী কি এসে আমার কাছে ধরা দেবে? কিছু তো বুঝতে পারছি না। সেদিন না হয় আমি অন্যায় করেছিলাম, আর তাই তো তিনি এসেছিলেন। তাহলে কি আর আমি তার কোনোদিন দেখা পাবো না? আর তাকে এত বড় উপকারের জন্য ধন্যবাদও দিতে পারবো না? কি রে, এইভাবে জলাশয়ের পাশে বসে কাঁদছিস কেন? আমার ঘুমটা তো ভেঙে দিলি কান্নাকাটি করে। কি হয়েছে বল এখন?
পদরানী, পদরানী, তুমি আমার ডাক শুনতে পেয়েছো? তুমি এসেছো আর দ্বিতীয়বারের মতো আমার সাথে দেখা করতে এসেছো তুমি। আমি তো তোমার জন্য এখানে বসে বসে কাঁদছিলাম। আর জানো তো আমার সাথে না কথা বলার মতো কোনো সঙ্গী নেই, তাই তো আমি এখানে বসে কাঁদছিলাম যেন আমি তোমার দেখা পাই। এখন আমি ভীষণ খুশি আছি। এই দেখো আমি আর কাঁদছি না। আর হ্যাঁ, আমি দুঃখিত তোমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। এবার তুমি যে কোনো শাস্তি দিলে আমি মাথা পেতে নেব। আচ্ছা, তাই বুঝি? আসলে যে কোনো মানুষ আমাকে এমনি এমনি ডাকলে আমি যে কখনোই তার ডাকে সাড়া দেই না বা দেখা করতে চলে আসি না। তবে তোর সাথে যেন আমার অন্তরাত্মার সম্পর্ক হয়ে গেছে, তাই তো এত দূরের কান্না আমার কানে গিয়ে বাজছিল, তাই তো চলে এলাম তোর সাথে দেখা করতে। সত্যি সত্যি বলছো পদরানী? যেমন তোমায় আমার আপন বলে ধরে নিয়েছি, তুমিও আমাকে আপন বলে মেনে নিয়েছো। তাহলে তো আমরা এখন দুজন সই হয়ে যেতে পারি। বলো, আমরা দুজনে সই। হ্যাঁ, দুজনে সই। হ্যাঁ তো, আজ থেকে তুই আর আমি সই। ঠিক আছে, আমার পরিচয় আজ থেকে তুমি আর আমি ভালো সই হয়ে যাব। ও হ্যাঁ, তোমাকে তো ধন্যবাদই দেওয়া হলো না। তুমি আমার কত বড় উপকার করেছো বলো তো। আমার তো এখন কোনো অভাব নেই। দিব্যি সুখে শান্তিতে আমি আমার জীবনখানা কাটাতে পারবো। আর কোনোদিন এই লতা পাগলিকে খাবারের অভাবে কষ্ট করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আমার সইকে সাহায্য করেছি, সেজন্য কি আমায় ধন্যবাদ দিতে হবে নাকি? বন্ধুত্বের মধ্যে কোনো ধন্যবাদ বা ক্ষমা চাওয়া বা কোনো শাস্তি দেওয়া এসব সম্পর্ক থাকে না। বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে সবচেয়ে মিষ্টি সম্পর্ক। তাই আজ থেকে আমি তোমাকে কখনো উপহার দিলে তুমি আমাকে ধন্যবাদ জানাবে না সই? ঠিক আছে, আমি আর কখনো তোমাকে ধন্যবাদ জানাবো না। আর তোমার মতো সই পেয়ে তো আমি ধন্য হয়েছি। আজ থেকে আমি আমার মনের সব দুঃখের কথা তোমাকে বলবো। হেমরাজ্যের রাজামশাই আমাকে এত বড় অপমান করতে পারলেন, তিনি আমার করা নেমন্তন্নকে উপেক্ষা করে তার ওই গরিব বেয়ায়ের বাড়িতে জল খাবার খেতে চলে গেল। আমার এই রাজবাড়ির আপ্যায়ন আতিথেয়তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল ওই গরিব চারুলতা বাবার আপ্যায়ন আতিথেয়তা। এত বড় অপমান তো কিছুতেই মেনে নেওয়া যায় না। সব দোষ ওই চারুলতার। এই চারুলতা আমাদের কারো জীবনের সাথে না জড়িয়ে যেত যদি, তাহলে এগুলো কিছুই হতো না। ওই রাজপুত্র আমাকে বিয়ে করত, আর হেমরাজ্যের রাজামশাই তখন আমাদেরকে নিয়ে মাতামাতিই করত। হেমরাজ্যের রাজামশাই এখন যুবরানী বলে প্রাণটাও যেন দিয়ে দিচ্ছে। এই প্রাণটা তখন আমার আপনার জন্য দিত পিতামশাই। ঠিকই বলছো তুমি রাজকন্যা জেসমিন। এতদিন সবটা আমি মুখ বুঝে মেনে নিলাম, কিন্তু এখন যে আমার সহ্যের সীমানা পেরিয়ে যাচ্ছে সবকিছুতে। হেমরাজ্যের রাজামশাইয়ের কাছ থেকে এত বড় অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তিনি তার রাজপুত্র ও যুবরানীর সামনে আমাকে ছোট করলেন, সবার সামনে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন আমার দেওয়া নেমন্তন্নের চেয়ে গুরুত্বপূর্ণ চারুলতার বাবার নেমন্তন্ন। এর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। আমি আর পিসিমা তো আগে থেকে অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা একা একা কিছুই করতে পারছি না। এবার আপনি যদি আমাদের সাথে সামিল হন এবং আমাদের পাশে থাকেন আর সাহায্য করেন, তবে আমরা ওই চারুলতার মোকাবেলা করতে সফল হবই হব। ঠিক আছে রাজকন্যা জেসমিন, আমিও আজ থেকে তোমাদের সাথেই আছি। আজ থেকে ওই চারুলতা আর সকলের বিরুদ্ধে যা করতে হয় আমি সব কিছুতেই তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ আপনাকে পিতামশাই। এবার আমিও দেখি ওই চারুলতা কি করে আমার সাথে পেরে ওঠে। বাবা, তুমি মন খারাপ করো না, আমি তোমার সাথে দেখা করতে আবার আসবো। আর হ্যাঁ, তুমি কিন্তু মাঝে মধ্যেই চলে যাবে হেমরাজ্যে, আর মাকে আর মীরাকেও সঙ্গে নিয়ে যেও। ও হ্যাঁ, মীরা তো এখন একা নয়, ওর সঙ্গে তোর স্বামী রয়েছে। তাহলে মীরার সঙ্গে মীরার বর ব্যাবলাকেও নিয়ে যেয়ে কিন্তু বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা যাব। তুই সাবধানে থাকিস ওখানে। কেন যে সবাই শুধু তোকে বিপদে ফেলতে চায় সেটাই বুঝতে পারি না। তাই বলছি তুই একটু চোখ কান খোলা রাখিস মা। বাবা রাজপুত্র, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। তোমার উপরেই ভরসা করে অতদূর পাঠিয়েছি আমি মেয়েটাকে।
আপনি কোনো চিন্তা করবেন না। চারুলতার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। আমি আমি চারুলতার কোনো বিপদ হতে দেব না। ঠিক আছে বাবা, তোমার উপরে আমার পূর্ণ ভরসা আছে। আর রাজামশাই, আপনি দয়া করে কিছু মনে করবেন না। এই গরিবের বাড়িতে আপ্যায়ন আতিথ্যতায় ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না না বেআই মশাই, এসব আপনি কি বলছেন? আমি বরং অনেক তৃপ্তি করে আপনার বাড়ির জল খাবার খেতে পেরেছি আর ভীষণ খুশি হয়েছি আপনাদের আপ্যায়নে। এবার তাহলে আমরা আসি। এরপরে আবার একদিন আসবো কিন্তু আপনার বাড়িতে আপ্যায়ন পেতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমরাও যাব আপনাদের হেমরাজ্যে। ওখানকার আপ্যায়ন পেয়ে তো আমরা মহা খুশি হয়েছিলাম। কি ভালো ভালো খাবার, কি ভালো ভালো থাকার জায়গা, সেগুলো তো ভুলতেই পারি না। মীরা তো আসতেই চাইছিল না ওখান থেকে। আহ জয়া, এসব কি হচ্ছে? কি কি ধরনের কথা বলছো তুমি? ঠিক আছে ঠিক আছে, আপনারা আবার খুব শীঘ্রই যাবেন কিন্তু হেমরাজ্যে। মন্ত্রী মশাই, এবার সারথীকে বলুন রথ ছাড়তে। চলো সারথি, এবার রথ চালাতে শুরু করো, আর দেরি করা যাবে না। এরপর চারুলতা রাজরথে করে হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তুমি এমন মন খারাপ করে আছো কেন? দুদিন ধরে রাজপ্রাসাদ থেকে বাইরেও যেতে চাইছো না। তোমার কি শরীর খারাপ করেছে নাকি? না না সোনা পাখি, আমার শরীরটা ঠিক আছে, কিন্তু আমার যে বড্ড চারুলতার কথা মনে পড়ছে। চারুলতা কতদিন হলো আমাদের সাথে দেখা করে না। এই হেমরাজ্যে থাকতে আমার বড্ড একা একা লাগছে। ও, বুঝতে পেরেছি। সেটা আমারও বড্ড খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে বলো তো চারুলতা? এই হেমরাজ্যের যুবরানীর কত দায়িত্ব বলো তো। তার এখন এখান থেকে ওখানে কত জায়গায় যখন তখন যেতে হবে। সব সময় কি আর সে আমাদের সাথে দেখা করতে পারে নাকি গো? তুমি আর মন খারাপ করো না গো লালু। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আজই চারুলতা ফিরে আসবে। তাহলে দেখবে আজই চারুলতা ফিরে আসবে, আর সাথে রাজপুত্রও ফিরে আসবে। তাই যেন হয় সোনা পাখি, ওরা যেন আজ ফিরে আসে। ওরা ফিরে এলে আমার মনে সব দুঃখ চলে যাবে। ও মীরা, মীরা, এই দুপুরবেলা সোনার গয়নাগুলো একসাথে পরে বসে রয়েছ কেন? কেন বাবলা? আমার গয়না আমি যখন খুশি তখন পরে বসে থাকবো। এই যে তোমার থেকে আর তোমার মার থেকে কি আমার অনুমতি নিতে হবে নাকি? না না মীরা, তা কেন? তোমার গয়না তুমি যখন খুশি তখন পড়তে পারো। এই কিন্তু কিন্তু অন্য সবাইকে তো নেমন্তন্ন বাড়িতে গেলে বা কোথাও বেড়াতে গেলেই গয়না পড়তে দেখি, আর তুমি হুটহাট এরকম দুপুরবেলা পরে বসে আছো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। গায়ের লোকেরা তো গরিব, তাদের অল্প কিছু গয়না থাকে, আর সেগুলো চুরি যাওয়ার ভয়ে সব সময় তুলে রাখে। পরার সাহস পায় না। কিন্তু রাজপ্রাসাদের রাজবাড়ির রাজরানীরা, যুবরানীরা সব সময় গা ভর্তি গয়না পরে থাকে। আমিও তাদের থেকে কম কিসে বলো? তাই আমিও ভেবেছি আমি সব সময় গয়না পরে থাকবো। গন এই সেরেছে, তুমি তো আর রাজবাড়িতে থাকো না মীরা, তুমি এই গায়েই থাকো। তোমার থেকে যদি গয়না চুরি করে নেয় তখন তুমি কি করবে? তোমার এত কিছু ভাবতে হবে না। কে মীরার কাছ থেকে তার গয়না চুরি করে নেয় আমিও সেটাও দেখে নেব। যাই, আমি এবার একটু ময়নাদের বাড়ি থেকে ঘুরে আসি। সেদিন তো আমার অনেকগুলো কথা
এটাই হলো আসল কথা। তোমার তোমার ওই ময়নার সাথে ঝগড়া না করলে হয় না? ওকে কিভাবে সবসময় ছোট করা যায়, তোমার শুধু সেই ধান্দা। তোমার যা খুশি করো, আমি এবার আসি, মা বাজারে যেতে বলেছে। এ কথা বলেই ভ্যাবলা বাজারে চলে যায় আর মীরা চলে যায় ময়নাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। পিতামশাই, আপনি বলছিলেন আপনি নাকি হেমরাজ্যে ফিরে গিয়ে বাণিজ্যে যাবেন, কিন্তু আমি যে তাঁতিদেরকে তাঁত বুনতে বলেছি, তারা কি সেটা শুরু করেছে? মন্ত্রীমশাই, আপনার নিশ্চয় জানার কথা। আপনি কি জানেন তাঁতিরা আদৌ কি যন্ত্রপাতি বানাতে সফল হলো কিনা, আর তারা কাপড় তৈরি করতে পেরেছে কিনা? হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, তাঁতিরা তার যন্ত্র বানাতে সফল হয়েছে, আর আমি দেখে এসেছিলাম তারা কাপড় বুনতেও শুরু করে দিয়েছে। আপনি গিয়ে সবটা দেখতে পারবেন তারা আসলে কি কাপড় তৈরি করতে পেরেছে। আপনি সত্যি বলছেন রাজপুত্র? আমাদের হেমরাজে তাঁতিরা এসেছেন এবং তার যন্ত্র দিয়ে কাপড় বুনবেন? আমি দেখতে পারবো নিজের চোখে সেই কাপড় বোনা? আমার না খুব শখ ছিল তাঁতিরা কি করে কাপড় বোনে সেটা নিজে চোখে দেখার। ঠিক আছে চারুলতা, হেমরাজ্যে গিয়ে আমি তোমাকে তাঁতিদের তাঁত বোনানো দেখাতে নিয়ে যাব। তাঁতিরা যতই তাঁত বুনন করে কাপড় তৈরি করতে পারুক না কেন, আমার মনে হয় না এতে আমাদের বাণিজ্যে কোনো সফলতা আসবে। তাই আমি আর দেরি করতে পারবো না। আমাকে যে আবারও সুতো নিয়ে বাণিজ্যে যেতেই হবে। আপনি যখন চাইছেন আমি আপনাকে বাধা দেব না পিতামশাই, তবে আমি আশা করব আপনি আমার কাজে বাধা দেবেন না। আমাকে একটু সুযোগ করে দিন তাঁত যন্ত্র দিয়ে কাপড় তৈরি করার। ইস, আমার যে আর তর্স হয়েছে না রাজপুত্র। কখন গিয়ে আমি তার যন্ত্র দিয়ে তাঁতিদের কাপড় বোনা দেখব, সেই অপেক্ষায় আছি। যত দ্রুত পথ ফুরাবে ততই যেন ভালো হবে। এই তো হেমরাজ্যে পৌঁছে গেলে তোমার ইচ্ছা পূরণ হবে। রানীমা, আমি ওরও খবর পেলাম হেমরাজের রাজামশাই ও মন্ত্রীমশাই নাকি রাজপুত্র অরুণ আর যুবরানী চারুলতাকে সঙ্গে করে হেমরাজের রাজপ্রাসাদে ফিরে এসেছেন। তার মানে ওই চারুলতা এই যাত্রা তো বেঁচে গেছে। রাজেশ ওই চারুলতার কোনো ক্ষতি করতে পারেনি। তাহলে তো রাজেশের সব পর্দাও ফাঁস হয়ে গেছে মনে হয়। তাহলে কি রাজামশাই, রাজপুত্র অরুণ, ওরা সবাই কি আমার কথাও জেনে গেছে যে আমিও এর সাথে জড়িত ছিলাম? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।